হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2025 সালে অর্থাৎ আগামী বছর যারা এইচএস দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি বা এই বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে বলতে পারো অবশ্যই এই প্রশ্নটি আসবে। প্রশ্নটি হলো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমরা জানি যে আমাদের ভারতবর্ষের একজন নাম সর্বস্ব রাষ্ট্রপতি থাকেন। অর্থাৎ নাম সর্বস্ব কেন বলছি, তার কারণ তার নামেই সমস্ত কিছু কাজ কে করে থাকেন? প্রধানমন্ত্রী করে থাকেন। তো এই যে শাসন ব্যবস্থা, অর্থাৎ শাসন ব্যবস্থার এই যে রূপ, এই রূপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার অনুরূপ। অর্থাৎ ইংল্যান্ডে যেমন একটি নাম সর্বস্ব রানী থাকেন, ঠিক তেমনভাবে ভারতবর্ষের একজন নাম সর্বস্ব রাষ্ট্রপতি থাকেন। তবে ইংল্যান্ডের শাসন ব্যবস্থার মতো তিনি একেবারেই নাম সর্বস্ব নয়। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির যা ক্ষমতা বা তার যে পদমর্যাদা সেটি অনেক বৃহৎ, বা তাকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে তাকে আমরা নাম সর্বস্ব পুরোপুরি বলতে পারি না। তাই তার ক্ষমতা ও পদমর্যাদা কোন কোন ক্ষেত্রে তার ক্ষমতা আছে বা কোন কোন ক্ষেত্রে তার ক্ষমতা দেখা যায় সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আমরা জানি যে রাষ্ট্রপতি একটি নির্বাচন সংস্থা দ্বারা নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যের যে বিধানসভা, প্রতিটা রাজ্যের যে বিধানসভা, সেই বিধানসভার সদস্যদের দ্বারা একটি নির্বাচন কমিটি গঠিত হয়। সেই নির্বাচন কমিটি দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন এবং এই রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে ইমপিচমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সেখানে মানে আইনসভার দুই কক্ষের যে সদস্য, সেই সদস্যের 2/3 অর্থাৎ 3/2 সদস্যের সম্মতিক্রমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা অপসারণ করা হয়ে থাকে। আর রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলে থাকি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। তো যাই হোক, এইভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। তো এবার আমরা ক্ষমতা ও পদমর্যাদার দিকে চলে যাব, অর্থাৎ তার কি কি ক্ষমতা আছে। প্রথম যে ক্ষমতা সেটি হলো শাসন সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ শাসন সংক্রান্ত ক্ষমতা বলতে রাষ্ট্রপতি 53-1 নম্বর ধারায় তার শাসন সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সংবিধানের 53-1 নম্বর ধারায় রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত যে কাজ তিনি করে থাকেন বা শাসন সংক্রান্ত যে ক্ষমতা তার আছে, সেই সমস্ত ক্ষমতাগুলো আলোচনা করা হয়েছে। যেমন প্রথম ক্ষমতা হচ্ছে নিয়োগ ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন, রাজ্যপালকে নিয়োগ করে থাকেন, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার, এই সমস্ত ব্যক্তিবর্গদের তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। অর্থাৎ যখন প্রধানমন্ত্রীকে তিনি নিয়োগ করলেন, এইবারে প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। এছাড়া বিভিন্ন যে অ্যাটর্নি জেনারেল থাকেন, কেন্দ্রশাসিত অঞ্চলের যে অ্যাটর্নি জেনারেল বা নির্বাচন কমিশনার, অর্থাৎ এই যে আমাদের ভোট হয়, এই যে ভোটের যে নির্বাচন কমিশন আছে, এই ভোট পরিচালনার জন্য যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনারদের তিনি নিয়োগ করেন। এইরকম বিশেষ বিশেষ ব্যক্তিবর্গদের তিনি নিয়োগ করেন এবং তাদেরকে অপসারণও প্রয়োজনে তিনি করতে পারেন, বা রাজ্যপালকে তিনি নিয়োগ করেন এবং প্রয়োজনে তিনি অপসারণও করতে পারেন। এটি হলো তার নিয়োগ ও অপসারণ সংক্রান্ত কাজ বা ক্ষমতা। তারপর সামরিক ক্ষমতা। সামরিক ক্ষমতা বলতে অর্থাৎ তিনি সামরিক দিক থেকে সর্বাধিনায়ক। অর্থাৎ জল বাহিনী, স্থল বাহিনী এবং নৌবাহিনী, এই
জল, স্থল এবং বিমান বাহিনী, অর্থাৎ যেটাকে আমরা বলছি আর্মি অর্থাৎ স্থল বাহিনী, তারপর হচ্ছে নেভি অর্থাৎ জল বাহিনী, তারপর হচ্ছে যেটাকে বলা হচ্ছে এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনী। এই সমস্ত যে সেই সামরিক ব্যবস্থার তিনি হচ্ছেন সর্বাধিক নায়ক, অর্থাৎ সবার উপরে তিনি থাকেন। এবং এই সমস্ত যে সামরিক ক্ষেত্র, এই সমস্ত সামরিক ক্ষেত্রের যারা প্রধান, তাদেরকে তিনি কিন্তু নিয়োগ করে থাকেন বা তাদেরকে তিনি প্রয়োজনে অপসারণও করতে পারেন। তো এই হলো তার সামরিক ক্ষমতা। বা বিভিন্ন ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রে জরুরি অবস্থাকালীন বা বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু তার যে সিদ্ধান্ত তিনি প্রয়োগ করতে পারেন, এটি হলো তার সামরিক ক্ষমতা। তারপর তৃতীয় হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত কাজ বা ক্ষমতা। পররাষ্ট্র সংক্রান্ত কাজ বলতে অর্থাৎ অন্য দেশের সঙ্গে যে সমস্ত নীতি বা সম্মেলন বা বিভিন্ন অনুষ্ঠান হবে, সেই সমস্ত সম্মেলনে তিনি হচ্ছে তার নামেই কিন্তু সমস্ত যে প্রোগ্রাম বা এই যে সম্মেলন পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হয়, বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে সম্মেলন হয়, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্মেলন হয়ে থাকে। তো এই সমস্ত সম্মেলন, চুক্তি বা আমাদের দেশ থেকে অন্য দেশে হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করার জন্য যে ব্যক্তিবর্গ পাঠানো, সেই সমস্ত কাজের ক্ষেত্রে তার ভূমিকাই প্রধান, অর্থাৎ তার নামেই সমস্ত কিছু হয় এবং তিনি এই পররাষ্ট্র মানে অন্য দেশে যে ব্যক্তিবর্গ পাঠাবেন, সেই পাঠানোর ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা গ্রহণ করে থাকেন। অর্থাৎ তার নির্দেশেই আমাদের দেশ থেকে অন্য দেশে হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ গিয়ে থাকে, বিভিন্ন পররাষ্ট্র সংক্রান্ত কাজ, বৈদেশিক নীতি সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজকর্ম করে থাকেন। তো সেই জন্য বলা হচ্ছে যে পররাষ্ট্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে অর্থাৎ তার নামেই সমস্ত কিছু কাজ হবে বা তার স্বাক্ষরে বা তার সিগনেচারেই কিন্তু সমস্ত কাজ হয়ে থাকে। তো এই হলো তার পররাষ্ট্র সংক্রান্ত কাজ। তারপর আইন সংক্রান্ত কাজ, অধিবেশন আহ্বান। আইন সংক্রান্ত কাজ অর্থাৎ আইনসভার বিভিন্ন ক্ষেত্রে তার যে কাজগুলো লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে তার আইন সংক্রান্ত কাজ। প্রথম কাজ কি? অধিবেশন আহ্বান, অর্থাৎ পার্লামেন্টে যখন প্রথম অধিবেশন বসে, অর্থাৎ একটা লোকসভা ভোট হয়ে যাওয়ার পর যখন আবার পুনরায় লোকসভা গঠন হচ্ছে, সেই লোকসভা গঠনের পর প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রাখেন এবং তার সাথে সাথে তিনি প্রয়োজন হলে বিভিন্ন সময় যৌথ অধিবেশন ডাকতে পারেন। হ্যাঁ, এছাড়া বিভিন্ন সময় অধিবেশন যখন বন্ধ থাকে, তখন কিন্তু তিনি বিভিন্ন সময় হচ্ছে তার প্রয়োজনে অধিবেশন কিন্তু ডাকতে পারেন। অর্থাৎ অধিবেশন একটা নির্দিষ্ট সময়ে অধিবেশন হয়, অর্থাৎ বছরে শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন এবং বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন অধিবেশন হয়। রাজ্যসভা, বিধানসভার বিভিন্ন সময় বিভিন্ন অধিবেশন হয়। তো এই অধিবেশন ছাড়াও তিনি তার প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে অধিবেশন কিন্তু তিনি ডাকতে পারেন। তো এটা হচ্ছে তার অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। তারপর কি বলছে? বিলের অনুমোদন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ যে কোনো বিল হচ্ছে তার অনুমোদনে তারপর সেটা আইনে পরিণত হয়। তবে অর্থ বিলের ক্ষেত্রে তিনি সম্মতি দিয়ে থাকেন, তিনি ফেরত পাঠাতে পারেন না। কিন্তু যে কোনো বিল তার সিগনেচার ছাড়া সেই বিল কিন্তু পাস হয় না। প্রয়োজন হলে অর্থ বিল ছাড়া অন্যান্য বিল তিনি অনেক সময় আবার পুনরায় বিচার বিবেচনার জন্য দুই কক্ষে ফেরত পাঠাতে পারেন। তবে তার অনুমোদন ছাড়া যে কোনো বিল কিন্তু আইনে পরিণত বা কোনো বিল উত্থাপন কোনো বিল কিন্তু কী করা যায় না, না অনুমোদন আইনে পরিণত হয় না। এই হলো তার বিলের অনুমোদন সংক্রান্ত ক্ষমতা। তারপরে আইন জারি সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ আইন জারি অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রপতি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্থাৎ অধিবেশন, এই একটু আগে যেটা বললাম যে অধিবেশন যখন হয় না, তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তিনি বিভিন্ন আইন জারি করতে পারেন বা অর্ডিন্যান্স
জারি করতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে এবং তার কি বলা যায়, তার চিন্তা মতোই কিন্তু সেই আইনগুলো কার্যকারী হয়ে থাকে। এছাড়া আইন জারি বিভিন্ন সময় হচ্ছে দেশের জরুরি অবস্থায় বিভিন্ন আইন জারি করতে পারেন, সেটা পরে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আছে। তো এই হচ্ছে তার তিনি প্রয়োজন হলে দেশের উন্নতির জন্য বা দেশের সমস্যা বা বিভিন্ন ক্ষেত্রে তিনি আইন জারি করতে পারেন। তারপর পরের যে আইন সংক্রান্ত কাজ সেটা হচ্ছে মনোনয়ন সংক্রান্ত ক্ষমতা, মনোনয়নের ক্ষমতা, অর্থাৎ তিনি তার চিন্তাভাবনা, তার মর্জি মতো তিনি কিন্তু বেশ কয়েকজনকে রাজ্যসভার সদস্য পদে নিয়োগ করতে পারেন। যেমন সাহিত্য থেকে, বিজ্ঞান থেকে বা সমাজসেবা থেকে বিভিন্ন ব্যক্তিবর্গদের তিনি কিন্তু নিয়োগ করতে পারেন তার ইচ্ছা অনুযায়ী। 12 জন ব্যক্তিবর্গকে তিনি রাজ্যসভার সদস্য হিসাবে নিয়োগ করতে পারেন। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে তিনি মনোনয়ন অর্থাৎ তার ইচ্ছা মতো ব্যক্তিকে তিনি কিন্তু নিয়োগ করতে পারেন। এই হলো তার আইন সংক্রান্ত ক্ষমতা। তারপর বিচার সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ বিচার ব্যবস্থার সর্বপ্রধান হিসাবে তিনিই থাকেন। অর্থাৎ যদি আমরা দেখি যে আমাদের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকেন, সেই প্রধান বিচারপতিকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। আবার যদি দেখা যায় বিভিন্ন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ যখন আমরা কোনো কেস বা কোনো সমস্যার বিচার হয় তখন আমরা দেখি যে প্রথমে কি হয় না, হাইকোর্টে বিচার হয়, বিভিন্ন লোয়ার কোর্টে বিচার হয়, তারপর হাইকোর্টে বিচার হয়, তারপরে সর্বশেষ সুপ্রিম কোর্টে যায়। এবারে সুপ্রিম কোর্টে যদি দেখা যায় কোনো ব্যক্তির হয়তো ফাঁসি হচ্ছে বা ফাঁসির সাজা দেওয়া হয়েছে হাইকোর্টে, তারপর সেই ব্যক্তি কিন্তু আবার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। এবার দেখা গেল যে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টও সেই ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছে, তখন কিন্তু একমাত্র তাকে বাঁচাতে পারে কিন্তু রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করেন তার কিন্তু ফাঁসি রোধ করতে পারেন। বা এই যে বললাম যে এই যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বা তার সম্মতিক্রমে অন্যান্য যে বিচারপতি, তাদেরকে কিন্তু কে নিয়োগ করেন না, এই রাষ্ট্রপতি নিয়োগ করেন। অর্থাৎ বিচার ব্যবস্থার সর্বাধিনায়ক হিসাবে তিনি থাকেন। তারপর অর্থ সংক্রান্ত কাজ, অর্থ সংক্রান্ত কাজ বলতে বিভিন্ন প্রত্যেকটা রাষ্ট্রের একটা আর্থিক তহবিল থাকে বা বিভিন্ন সময় হচ্ছে এই আর্থিক তহবিল তার অনুমোদনে বা তার ইচ্ছা অনুযায়ী কিন্তু এই অর্থ তহবিল থেকে কিন্তু অর্থ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ একটা জরুরি তহবিল বা যে কোনো অর্থ সংক্রান্ত কাজ কিন্তু তার নির্দেশেই এই সাধারণত হয়ে থাকে। তবে এই অর্থ সংক্রান্ত এই যে অর্থ সংক্রান্ত কাজ তার নির্দেশে হয়ে থাকে বলতে এক্ষেত্রে তার নির্দেশে হবে, কিন্তু পার্লামেন্টের সদস্যদের সম্মতি নিয়ে নিতে হবে। এই হচ্ছে তার অর্থ সংক্রান্ত ক্ষমতা বা অর্থ সংক্রান্ত কাজ। এবারে তারপরের পয়েন্ট কি, যে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা, অর্থাৎ বিভিন্ন জরুরি ক্ষেত্রে তিনি কিন্তু বিভিন্ন নির্দেশ দিতে পারেন বা তার ক্ষমতা আছে যে বিভিন্ন ক্ষেত্রে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তো প্রথম যে জরুরি অবস্থা সেটা হচ্ছে কি জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। 352 নম্বর ধারায় 352 নম্বর ধারায় কি বলা হয়েছে, যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতায় রাষ্ট্রপতি যদি মনে করেন যে রাষ্ট্রের বা কোনো রাজ্যের কোনো জায়গায় বা কোনো অবস্থায় যুদ্ধ বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছে বা বিঘ্নিত হতে পারে বা সেই জায়গায় সমস্যা তৈরি হতে পারে, তাহলে কিন্তু তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে এক্ষেত্রে মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা আছে ভারতের, সেই মন্ত্রিসভার সম্মতি নিতে হবে, তাকে 1 মাসের মধ্যে তাকে কিন্তু সম্মতি নিতে হবে। তো এই যে রাষ্ট্রপতি তার ইচ্ছামতো বা তার ইচ্ছামতো বলতে যদি তিনি মনে করেন যে রাষ্ট্রের বা রাজ্যের কোনো রাজ্যের কোনো জায়গায় হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে বা যুদ্ধ বা কোনো বৈশ্বিক শক্তির আক্রমণ দেখা যেতে পারে, তাহলে কিন্তু তিনি এক্ষেত্রে 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপর দ্বিতীয় যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সেটা হচ্ছে কি রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা। অর্থাৎ রাজ্যের শাসনতান্ত্রিক
রাষ্ট্রপতি যদি রাজ্যপালের থেকে বা অন্য কোনো সূত্রে জানতে পারে যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী চলছে না, তাহলে কিন্তু তিনি কি করতে পারেন না, সেই রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশ দিতে পারেন, অর্থাৎ শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন। অর্থাৎ তিনি সেই রাজ্যের শাসনভার তার হাতে নিয়ে নিতে পারেন প্রয়োজনে। তবে এক্ষেত্রেও পার্লামেন্টের অনুমোদন নিতে হবে, 2 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। এবং এক্ষেত্রে যদি কোনো সময় এই শাসনতান্ত্রিক অচল অবস্থা তিনি ঘোষণা করেন, তাহলে সেটি একবার ঘোষণা করলে 6 মাস বলবৎ থাকবে। এরকম সর্বাধিক তিনি 1 বছরের জন্য শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন। তো এই শাসনতান্ত্রিক অচল অবস্থা 356 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, সংবিধানের 356 নম্বর ধারায়। তাহলে শাসনতান্ত্রিক অচল অবস্থা কি না, রাজ্যপাল বা অন্য কোনো সূত্র থেকে রাষ্ট্রপতি যদি জানতে পারেন যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী চলছে না, তাহলে তিনি শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন। তারপর সর্বশেষ কি, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা বলতে বিভিন্ন ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির মনে হয় যে রাষ্ট্রের কোনো অংশের আর্থিক ক্ষতি হচ্ছে বা আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়েছে, তাহলে কিন্তু তিনি আর্থিক জরুরি অবস্থা বা আর্থিক সুনাম নষ্ট হচ্ছে রাষ্ট্রের, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কিন্তু তারা আছে। তাহলে আমরা কি দেখলাম যে রাষ্ট্রপতি যথেষ্ট, আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আমরা নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান বলে থাকি, বা তার নামে এই সমস্ত কিছু কাজ প্রধানমন্ত্রী করে থাকেন বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা করে থাকেন, কিন্তু রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতার সর্বাধিনায়ক। অর্থাৎ রাষ্ট্রপতি নাম সর্বস্ব হলেও তার নামেই কিন্তু সমস্ত কাজ হয়ে থাকে। তবে তিনি তার সিগনেচারে বা তার স্বাক্ষরে সমস্ত কাজ হয়ে থাকে, কিন্তু সেই কাজ প্রধানমন্ত্রী বা তার নেতৃত্বে মন্ত্রিসভা করে থাকে। তো এই দিক থেকে যদি আমরা দেখি যে তাহলে কিন্তু রাষ্ট্রপতি কি না নাম সর্বস্ব, রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব বলা যায় না আমাদের ভারতবর্ষে। তবে বিভিন্ন ক্ষেত্রে এই রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা কি করেছেন, বলেছেন যে রাষ্ট্রপতির এই যে ক্ষমতা, এই ক্ষমতা নাম সর্বস্ব, অর্থাৎ তার নামেই সমস্ত কিছু হয়ে থাকে বটে, তবে তিনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। তার সম্মতিতে কে করে থাকে না, প্রধানমন্ত্রী বা তার নেতৃত্বে মন্ত্রিসভাই সমস্ত কিছু কাজ করে থাকে। তবে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, যেমন 42তম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী সমস্ত কাজ করবেন। 42তম সংবিধান সংশোধনে এটা কিন্তু বলা হয়েছে। এবং আরও একটা বিষয় বলা হয়েছে যে 44তম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে রাষ্ট্রপতি আইনসভার বা মন্ত্রিসভার প্রস্তাব ছাড়া কিন্তু এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। এই যে জরুরি অবস্থা ঘোষণা মন্ত্রিসভার অনুমতি ছাড়া ঘোষণা করতে পারবে না। তবে যাই হোক, যদি আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে রাষ্ট্রপতি দেশের সর্বাধিনায়ক, অর্থাৎ তার সম্মতিতে সমস্ত কিছু পরিচালিত হয়। তো এই হলো রাষ্ট্রপতির পদমর্যাদা বা ক্ষমতা। অর্থাৎ পদমর্যাদা বলতে তিনি কোন কোন পদের অধিকারী বা তার ক্ষমতা এই বিষয় নিয়ে এটি আলোচনা করা হলো। তো আজ এ পর্যন্তই। এইভাবে প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী বছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য যে প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ অবশ্যই আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।